হাউ টু এনশিওর কোয়ালিটি অ্যাসুরেন্স ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট। আগের ক্লাসে আপনারা দেখেছিলেন যে প্রজেক্ট লাইফ সাইকেল কি এবং প্রজেক্ট লাইফ সাইকেলটা কিভাবে হয়। লাইফ সাইকেল প্রথমে কি ছিল? ইনিশিয়েশন মানে সূচনা। আপনি কাগজপত্র গোছাচ্ছেন, আপনার প্রজেক্ট আপনি কিভাবে শুরু করবেন সেই কনসেপ্ট দাঁড় করাচ্ছেন, সেটাকে কোন ওয়েতে আগাবেন সেটা নির্ধারণ করছেন, যে যে পক্ষের অ্যাপ্রুভাল প্রয়োজন সেগুলো নিচ্ছেন। ইনিশিয়েশনের পরে ছিল হচ্ছে আপনার প্ল্যানিং। এখন আপনি প্ল্যান করবেন যে আপনি প্রজেক্টটা কিভাবে করবেন, কোথায় করবেন, কত সময়ের মধ্যে করবেন, প্রত্যেকটা জিনিস কেন করবেন, হাউ, হোয়েন, হোয়াই, হোয়াট। আপনি সবকিছুর অ্যান্সার কোথায় দিচ্ছেন? প্ল্যানিং ফেজে। প্ল্যানিং এর পর আপনি যাচ্ছেন এক্সিকিউশন। এক্সিকিউশনের মধ্যে আপনি কি করছেন? এক্সিকিউশনের মধ্যে আপনি পুরো প্ল্যানটাকে ওখানে অ্যাকশনে রূপান্তর করছেন, মানে আপনি পুরো কাজটা ওখানে করছেন। এক্সিকিউশনের পরে কি ছিল? ক্লোজিং। না, এক্সিকিউশনের পরে ছিল মনিটরিং। মনিটরিং ফেজে আপনি কি করছেন? পুরো প্ল্যানটা ঠিক আছে কিনা, ঠিকভাবে আগাচ্ছে কিনা, আপনি হচ্ছে ডিজাইনের রেজাল্ট কি ছিল আর আপনার অ্যাকচুয়াল রেজাল্ট কি, দুটোর সাথে কম্বাইন করে আপনি দেখলেন গ্যাপ কতখানি। আপনি মনিটরিং ফেজে কি করলেন? গ্যাপটা বের করলেন, ওটাকে কন্ট্রোল করলেন এবং লাস্টে গিয়ে আপনি প্রজেক্ট সাবমিট করে দিলেন, মানে প্রজেক্টটাকে ক্লোজ করে দিলেন। এই হচ্ছে আমার লাইফ সাইকেল। ওকে, লাইফ সাইকেলটা ছিল কিরকম দেখেন, এরকম ছিল লাইফ সাইকেলটা, যে একটা সময় আমার ডাউন ফেজে একদম শুরু, এখান থেকে আস্তে আস্তে গ্রোথ হয়ে আবার একটা সময় গিয়ে আমার শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার দেখেন আমরা এই প্রজেক্ট লাইফ সাইকেলের পুরো সময়টার মধ্যে আমরা কিভাবে কোয়ালিটি এনশিওর করতে পারি। কারণ আমি প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে একটা বিষয় দেখেছি, প্রজেক্ট কি দ্বারা লিমিটেড হয়? প্রথমে স্পেসিফিক টাইম, প্রজেক্ট ইজ লিমিটেড বাই স্পেসিফিক টাইম, স্পেসিফিক বাজেট অর স্পেসিফিক কস্ট এন্ড কোয়ালিটি। এই তিনটা জিনিস যদি আমরা এনশিওর করতে না পারি তাহলে প্রজেক্ট ফেল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এখন দেখেন একটা প্রজেক্টের মধ্যে আমরা কিভাবে কোয়ালিটি এনশিওর করতে পারি, তার ফার্স্ট পোরশনটা কি? ইনস্টলিং কোয়ালিটি ইন দ্য হায়ারিং প্রসেস। আচ্ছা, আপনি ধরেন কোন একটা প্রজেক্ট লঞ্চ করবেন, এখন এই প্রজেক্টে যারা কাজ করবে, আপনি যে কর্মীদেরকে নিয়োগ দিবেন, একটা প্রজেক্টের জন্য ধরেন আপনার 1 বছর টাইম। এখন 1 বছরে আপনি শেষ করবেন, ওই 1 বছরের জন্য আপনি 10 জন লোকের নিয়োগ দিবেন একটা প্রজেক্টের জন্য। এখন এই 10 জন লোক যখন আপনি নিয়োগ দিবেন, তখন যদি আপনি স্কিলফুল কর্মী না নিতে পারেন, আপনার এই প্রজেক্ট করার জন্য যেই ধরনের স্কিল প্রয়োজন, আপনি যদি সেই ধরনের পিপলকে না নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই কি করতে পারবেন না, আপনার প্রজেক্টের কোয়ালিটি এনশিওর করতে পারবেন না। আচ্ছা, তাহলে আমরা কি বলেছি যে আমার প্রজেক্টের কোয়ালিটি এনশিওর করার জন্য প্রথমে কি দরকার? যখন আমি কাউকে হায়ার করব, ওই হায়ার করার সময় আমাকে দেখতে হবে যে আমি কোয়ালিটিফুল কর্মী নিচ্ছি কি না। বোঝাতে পেরেছি? কারণ আপনার কর্মী কিন্তু আপনার প্রজেক্টটাকে রান করবে। এখন কর্মী যদি ভালো না হয়, তাহলে প্রজেক্ট রুট যদি ভালো না হয়, তাহলে পরের ধাপ কিভাবে ভালো হবে? তার মানে আমাকে কোয়ালিটি এনশিওর করতে হবে কখন? একদম প্রজেক্টের শুরুতে, যখন আমি কর্মী নিয়োগ করব। ঠিক আছে, সেকেন্ড ওয়ান দেখেন, ডিফাইনিং দ্য জব রোল কোয়ালিটি রিকোয়ারমেন্ট। ধরেন আপনি 10 জন কর্মী নিয়োগ দিয়েছেন, এখন এই 10 জনের জব রোলগুলো কি হবে? ঠিক আছে, খেয়াল করেন, আমি 10 জন কর্মী নিয়োগ দিয়েছি, এখন এই 10 জনই কিন্তু সেম কাজ করবে না। একজন হয়তো 2টা কাজ করবে, আরেকজন 3টা কাজ করবে, আরেকজন 2টা কাজ করবে। আমি কিন্তু ভাগ করে দিব, কেউ ম্যানেজমেন্টের কাজ করবে, কেউ লিডারশিপে কাজ করবে, কেউ দেখবেন আবার লোয়ার লেভেলে কাজ করছে, কেউ হয়তো ইনচার্জ। এরকম অনেকগুলো রোল থাকবে। আপনাকে যখন আপনি কর্মী হায়ার করছেন, ওই হায়ার করার সময় আপনাকে বলে দিতে হবে প্রত্যেকটা কর্মীর জব রোলগুলো কি কি। এখন আপনি যদি প্রথমেই জব রোলগুলো বলে দেন, তাহলে সে কি করবে? আগে থেকে বুঝতে পারবে তার পারফরম্যান্স কেমন হওয়া উচিত, তার এক্সপেক্টেড পারফরম্যান্স কেমন হবে। আচ্ছা, ধরেন আপনি যে কোম্পানিতে কাজ করেন, এখন আপনাকে যখন হায়ার করবে তখন অবশ্যই আপনাকে বলে দিবে যে আপনার যদি কোনো টার্গেট থাকে, তাহলে তারা বলে দিবে যে আপনি যদি এই টার্গেটটা পর্যন্ত পৌঁছাতে পারেন তাহলে আপনি রিওয়ার্ড পাবেন, যদি পৌঁছাতে না পারেন পাবেন না, এবং কত সময়ের মধ্যে এই টার্গেট ফিল আপ করতে হবে আপনাকে কিন্তু সেটাও বলে দিবে। তাহলে এই যে আপনাকে জব রোল সম্পর্কে আগে থেকে গাইড করে দিচ্ছে, তার মানে আপনি জানেন যে আপনার এক্সপেক্টেড রেজাল্ট কি হওয়া উচিত। এই কাজ থেকে আপনার ওনার আসলে কি চাচ্ছে, আপনাকে যে নিয়োগ দিয়েছে আপনার থেকে সে কি চাচ্ছে সেটা কিন্তু আপনি প্রথম দিনই জেনে যাচ্ছেন। আপনাকে ওভাবে করে আপনি প্রস্তুত করতে পারবেন। ঠিক আছে, তাহলে ফার্স্ট আপনি কি করলেন? যখন একজন কর্মী হায়ার করবেন,
হায়ারিং প্রসেসে আপনাকে দেখতে হবে আপনি স্কিলফুল কর্মী নিচ্ছেন কি না, আপনার রিকোয়ারমেন্টের সাথে মিলছে কি না। আপনি ধরেন একজন আত্মীয় স্বজনকে নিয়োগ দিয়ে দিলেন, তার স্কিল নাই, তাহলে কি সে আপনার কোয়ালিটি মেইনটেইন করতে পারবে? পারবে না। আচ্ছা, সেকেন্ড ওয়ান আপনি কি করলেন, তার যে জব রোলগুলো সেগুলো আপনি ডিফাইন করে দিলেন যে আপনাকে এই কাজগুলো করতে হবে। আপনি বলেই দিলেন যে আপনি যখন প্রোডাক্ট উৎপাদন করবেন বা আপনি যখন এই প্রজেক্টে কাজ করবেন তখন কোনোভাবেই কোয়ালিটির কোনো ব্যতিক্রম হতে পারবে না। আচ্ছা, এবার দেখেন সেটিং গাইডলাইনস অ্যাবাউট কোয়ালিটি ইন টাস্ক পারফরম্যান্স। ধরেন আপনি কোনো একজন কর্মীকে বললেন যে এখান থেকে নতুন বাজার যেতে হবে, নতুন বাজার গিয়ে একটা প্রোডাক্ট নিয়ে আসতে হবে। এখন নতুন বাজার গিয়ে প্রোডাক্ট নিয়ে আসতে হবে, আপনি বাজেট ঠিক করে দিলেন 50 টাকা, আর ওই প্রোডাক্ট আনার জন্য আপনি দিলেন 50 টাকা, মোট দিলেন 100 টাকা। এখন এই যে আপনি প্রোডাক্ট আনার জন্য 50 টাকা দিলেন আর এক্সট্রা 50 টাকা দিলেন ভাড়ার জন্য, তার মানে 25 25 50। এখন এখান থেকে যদি সে ঢাকার জায়গায় যায় তাহলে কিন্তু 25 টাকা 50 টাকা খরচ করে সে প্রোডাক্ট নিয়ে সুন্দরভাবে চলে আসতে পারবে। কিন্তু এখন যদি আপনি তাকে গাইডলাইন না দেন যে আপনি নতুন বাজারের রাস্তা ইউজ করবেন ঢাকার চাকা, এখন আপনি কোনো গাইডলাইন দিয়ে দিলেন না, সে রিকশায় যেতে পারে, সে ঢাকার চাকায় যেতে পারে। এখন আপনার কি মনে হয় সে রিকশায় 25 টাকায় যেতে পারবে এখান থেকে নতুন বাজার? পারবে না। সে এখান থেকে নতুন বাজার 200 টাকায় রিকশায় যেতে পারবে না। তাহলে আপনি যে লিমিটেড বাজেটটা দিয়ে দিলেন সেই বাজেটটার কি সদ্ব্যবহার হলো? হলো না। আপনি যে টাইমটা দিলেন সেটা হলো না। তার মানে আপনাকে যখন কোনো একটা প্রজেক্ট হাতে নেবেন আপনাকে প্রপার একটা গাইডলাইন দিয়ে দিতে হবে। গাইডলাইনটা কি রকম? আপনার উচিত ওই টাকাটা হাতে দিয়ে তাকে বলে দেওয়া যে আপনার ঢাকার চাকায় যেতে হবে 25 টাকা ভাড়া, আসতে 25 টাকা ভাড়া 50 টাকা, এবং আর বাকি থাকে 50 টাকা, এটা দিয়ে আপনি এই প্রোডাক্টটা ওখান থেকে নিয়ে আসবেন। তাহলে আপনি প্রপারলি একটা গাইডলাইন দিয়ে দিলেন। ওই গাইডলাইন অনুযায়ী যখন কোনো কর্মী কাজ করবে তখন ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং এখানে কিন্তু কোয়ালিটি এনশিওর হবে। আপনি কোনো একটা প্রোডাক্ট প্রস্তুত করতে বললেন তাকে, এখন আপনি বলে দিলেন যে আমার প্রোডাক্টে 10টার মধ্যে একটা ভুল হতে পারবে না, 20টার মধ্যে যদি হয় একটা ভুল হতে পারবে। আমাদের কিন্তু ভুলের সংখ্যা বের হয়, আমরা যখন প্রোডাক্ট উৎপাদন করি তখন কিছু প্রোডাক্ট কিন্তু ভুল হয়ে যায়। তা আপনি সেই ভুলের মাত্রাটা আগে থেকে নির্ধারণ করে দিলেন, যেমন 1000 প্রোডাক্টে 2টা ভুল হবে, তো কর্মী কিন্তু ওটা মাথায় রেখে তখন কাজ করবে। আপনাকে ধরেন বলা হলো এখান থেকে আপনি নিচতলায় নামবেন, এখন আপনি সিঁড়ি দিয়েও নামতে পারেন, লিফট দিয়েও নামতে পারেন। আপনাকে গাইড করে দেওয়া হলো যে আপনি সিঁড়ি দিয়ে নামবেন না, কারণ আপনার টাইম এতটুকু, এই এতটুকু টাইমের মধ্যে আপনি সিঁড়ি দিয়ে নেমে আবার হেঁটে উঠতে পারবেন না। তার মানে আপনি যাওয়ার সময় যদি হেঁটে নামেন লিফটের জন্য ওয়েট না করে, তাহলে আপনার ওখানে টাইম সেভ হচ্ছে, কারণ নামতে খুব বেশি কষ্ট হয় না। বাট যখন উঠবেন তখন আপনার হেঁটে ওঠার প্রয়োজন নাই, কারণ সময় বেশি লাগবে, এনার্জি বেশি খরচ হবে, তখন আপনি লিফটে আসবেন। দেখেন আমি কিন্তু একদিক থেকে টাইম সেভ করছি, আরেকদিক থেকে আমি আবার হেঁটেও নামছি, আবার লিফটে উঠছি, আমি কিন্তু পুরোটা টাইম ব্যালেন্স করে ফেলছি। ঠিক আছে? তার মানে আমাকে প্রপার একটা গাইডলাইন দিতে হবে কোয়ালিটি এনশিওর করার জন্য। ওকে, দেখেন এখানে একটু নাম্বারিং ভুল আছে। হ্যাঁ, ইমপ্লিমেন্টিং পিরিয়ডিক্যাল সেলফ চেক ফর পার্সোনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স। ধরেন এখানে 10 জন কর্মী কাজ করে, এখন এই 10 জন কর্মী যদি নিজেরা কেমন কাজ করে সেটা যদি সেলফ জাজমেন্ট না করে তাহলে কি বুঝতে পারবে তাদের কাজ কেমন হচ্ছে? পারবে না। এই জন্য ওখানে যারা কাজ করবে তাদেরকে এনকারেজিং করতে হবে কিসের জন্য? সেলফ জাজমেন্টের জন্য। যেমন ধরেন আপনি কাজ করেন 10 জনের সাথে, এখন আপনি কেমন কাজ করছেন, আপনার পারফরম্যান্স কি, আপনি নিজে কিন্তু বুঝতে পারবেন না, কিন্তু বুঝতে পারবে কারা? আপনার আশেপাশে যারা আছে, আপনাকে যারা দেখছে। যেমন প্রথমত আপনার বস, সে বুঝতে পারবে যে আপনি কেমন কাজ করছেন। এখন আপনার আশেপাশে যারা কাজ করছে মানে আপনার কলিগ, আপনি সেই কলিগদের কাছ থেকে কিন্তু তথ্য নিতে পারেন। আপনি তাদের কাছে জিজ্ঞাসাই করতে পারেন যে আমি কেমন পারফরম্যান্স করছি, বা আমার নেগেটিভ সাইডগুলো কি কি, আমার পজিটিভ সাইডগুলো কি কি। এটাকে বলা হয় 360 ডিগ্রি পারফরম্যান্স মেজার। 360 ডিগ্রি কখন হয় বলেন তো? একটা সার্কেল চিন্তা করেন, দেখেন এটা কত ডিগ্রি? সরি, আমি কিন্তু ঠিকভাবে রাউন্ড রাখতে পারি না। হ্যাঁ, ধরে নেন এই যে একটা গোলাকার বৃত্ত, এখন এটাকে আমরা কি বলতে পারি? 360 ডিগ্রি অ্যাঙ্গেল। এই 360 ডিগ্রি অ্যাঙ্গেল মানে হচ্ছে ধরেন আপনি এখানে বসা, আপনি মিডলে বসা, এখন আপনার পিআর হতে পারে, আপনার হচ্ছে সুপারভাইজার হতে পারে, আপনার আন্ডারে যারা থাকে আপনার কর্মী তারা হতে পারে,
আপনার বস হতে পারে, আপনার অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন হতে পারে, আপনার বন্ধু-বান্ধব হতে পারে। মানে আপনি সবার কাছ থেকে একটা ফিডব্যাক নেবেন। আপনার চারদিকে আশেপাশে যত মানুষ আছে, উপরে নিচে আশেপাশে যত মানুষ আছে, আপনি সবার কাছ থেকে খোঁজ নিলেন যে আপনার পারফরম্যান্সটা আসলে কেমন, আপনার কি কি উন্নতি করা প্রয়োজন, কি কি ডেভেলপ করা প্রয়োজন এবং কোন কোন সাইডগুলো নেগেটিভ আছে যেগুলো আপনার একটু শোধরানো দরকার, সেগুলো কিন্তু আপনি তাদের কাছ থেকে শুনতে পারেন। তাহলে এভাবে করে নিজেকে নিজে যদি জাজ করতে পারেন তাহলে কিন্তু কোয়ালিটি অ্যাসিওর করা খুব বেশি সহজ হয়, নিজের গ্রোথ মানে সহজ হয়ে যায়। আপনি বুঝতে পারবেন কোথায় আপনার ডেভেলপমেন্ট প্রয়োজন। ওকে, এরপর দেখেন প্রায়োরিটাইজিং কোয়ালিটি ইন দ্য বিজনেস স্ট্র্যাটেজি। এখানে কি বলেছে যে আপনি যে কোয়ালিটি অ্যাসিওর করছেন, এই কোয়ালিটি অ্যাসিওর করার সাথে সাথে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার পুরো বিজনেসের স্ট্র্যাটেজিটা কি। যেমন ধরেন আপনাদেরকে বলেছিলাম না যে বিজনেসের দুই ধরনের স্ট্র্যাটেজি থাকে, যেমন একটা হতে পারে লো কস্ট স্ট্র্যাটেজি আর একটা কি ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি। লো কস্ট স্ট্র্যাটেজির মধ্যে চিন্তা করা হয় যে কত কম দামে কত ভালো একটা প্রোডাক্ট আপনাকে দেয়া যায়, এটা হচ্ছে লো কস্ট স্ট্র্যাটেজির একটা অংশ। আর ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজিটা কি? এটা হচ্ছে আপনি বাজারে কিভাবে ইউনিক থাকবেন, আপনি মার্কেটে কিভাবে ইউনিক থাকবেন। এখন ইউনিক প্রোডাক্টের কি হয়, দাম বেশি হয় না? যে প্রোডাক্টটা ইউনিক সেটা কিন্তু দাম বেশি হবে। যেমন আপনি আইফোনের কথা চিন্তা করেন, আইফোন কি তার ইউনিক সব ফিচারের জন্য বিখ্যাত এবং আইফোনটা কিন্তু অনেক টাকা দিয়ে মানুষ কিনছে। তারা কিন্তু লো কস্ট স্ট্র্যাটেজি ব্যবহার করে না, তারা কোন স্ট্র্যাটেজি ব্যবহার করে? ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি। আচ্ছা, এখন সিম্পলির কথা চিন্তা করে দেখেন, যেগুলো বাটন ফোন, আপনি সিম্পলির বাটন ফোনগুলো কিন্তু 1000-1200 টাকায় পেয়ে যাচ্ছেন। এখন ওরা যদি ডিফারেন্সিয়েশন ফলো করতো তাহলে কি এত কম টাকা আপনাকে দিতে পারতো না? ওরা কি কোনটা ফলো করে? লো কস্ট স্ট্র্যাটেজি, যে অল্প টাকায় কিভাবে আপনাকে একটা ভালো প্রোডাক্ট দেওয়া যাচ্ছে এবং ওরা একটা মার্কেটকে টার্গেট করে, একটা স্পেসিফিক মার্কেটকে ওরা টার্গেট করে। আচ্ছা, এখন এই যে আমি দুইটা স্ট্র্যাটেজি বললাম, ধরেন আপনার কোম্পানি ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি ফলো করে, যে তারা মার্কেটে ইউনিক থাকতে চায় যাতে প্রোডাক্টের প্রাইসও কিন্তু তাদের বেশি। এখন আপনি কোয়ালিটি অ্যাসিওর করতে গিয়ে এমন কিছু কাজ করে ফেললেন যেটা ওই ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজির সাথে যায় না, যেটা লো কস্টের সাথে যায়। যেটা কার সাথে যায়? লো কস্টের সাথে যায়। আপনি কোয়ালিটি অ্যাসিওর করতে গিয়ে এমন কিছু ওখানে ফিচার দিলেন যেটা সম্পূর্ণ ইউনিক এবং ওখানে ওই ফিচারগুলো আপনি যদি ইনভলভ করতে যান তাহলে আপনাকে এক্সট্রা কস্ট বিয়ার করতে হবে, যেটা আপনি কাস্টমার থেকে নিতে পারছেন না, কারণ আপনার স্ট্র্যাটেজি কি? লো কস্ট। বুঝাতে পেরেছি? দুইটা কি হলো? সাংঘর্ষিক। আমার বিজনেস স্ট্র্যাটেজি কি সেটা ফলো করে আমাকে কি করতে হবে? প্রজেক্টের কোয়ালিটি এনশিওর করতে হবে। তার মানে লাস্ট টাইম আপনাকে বলেছে প্রজেক্টের কোর ভ্যালু যখন আমরা অ্যাড করব তখন অবভিয়াসলি সেটা কার সাথে কানেক্টেড হতে হবে? ওভারঅল বিজনেস স্ট্র্যাটেজির সাথে কানেক্টেড হতে হবে। বুঝাতে পেরেছি? এখন আমাকে বলেন তো যে কিভাবে আমরা কোয়ালিটি এনশিওর করতে পারি, আমার সাথে একটু বলে ফেলেন তো ক্লাসে। দেখেন, বলেন আমরা কিভাবে কোয়ালিটি এনশিওর করতে পারি? প্রথম কাজ কি? রিক্রুটিং এ প্রপার, যখন আমরা রিক্রুট করব তখন আমরা প্রপার কর্মী আমরা ওখানে নিয়োগ করার চেষ্টা করব। সেকেন্ড ওয়ান, ডিউটি অর রেসপন্সিবিলিটি ডিস্ট্রিবিউট, তাদের রেসপন্সিবিলিটি, ডিউটি, তাদের যে জব রোল সেগুলো আমরা ওই যখন আমরা হায়ার করব তখনই বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। থার্ড ওয়ান, একটা সেটিংস ঠিক করে দিতে হবে, গোল সেট গাইডলাইন ঠিক করে দিতে হবে, গোল সেট করে দিতে হবে এবং সেটা ক্লিয়ার এবং স্পেসিফিক হতে হবে। 4 নাম্বার কি বলেছে? 4 নাম্বার কি বলেছে? কিভাবে ইমপ্লিমেন্ট করবে বা বাস্তবায়ন করবে তার জন্য সঠিক দিক নির্দেশনা। আচ্ছা, 4 নাম্বার বলেছে যে আমার যে কর্মীরা থাকবে তাদেরকে সেলফ অ্যানালাইসিস করতে মোটিভেট করতে হবে, তাদের সেলফ চেক করতে মোটিভেট করতে হবে। লাস্ট ওয়ান কি বলেছে? আমার পুরো বিজনেস স্ট্র্যাটেজির সাথে আমার কম্বাইন করে বা ব্যালেন্স করে আমাকে কি করতে হবে? আমার প্রজেক্টের কোয়ালিটি আমি কিভাবে এনশিওর করব সেই ধরনের স্ট্র্যাটেজি আমার সেট করতে হবে। ক্লিয়ার? এখানে কোনো ধরনের কোনো সমস্যা আছে? ওকে, আমার কিন্তু এই চ্যাপ্টার শেষ। দেখেন, আমরা আগে পড়েছি প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইফ সাইকেল। এই পুরো লাইফ সাইকেলটা কিন্তু আমরা ডেসক্রাইব করেছি। প্রত্যেকটার মধ্যে কি থাকে? ইনিশিয়েশন ফেজে কি থাকে, প্ল্যানিং এ কি থাকে, এক্সিকিউশনে কি থাকে, মনিটরিং এ কি থাকে, ক্লোজারে কি থাকে, এটা অলরেডি আপনারা জানেন। তাহলে এখান থেকে আমরা লাইফ সাইকেল পড়েছি এবং আরেকটা জিনিস পড়েছি যে কিভাবে আমরা কোয়ালিটি এনশিওর করতে পারি। এই যে হাউ টু এনশিওর কোয়ালিটি ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই দুইটা টপিক এখানে খুব গুরুত্বপূর্ণ।